রান্নাঘর থেকে টুংটাং শব্দ আসছিল। সুমিত্রা আজ বেশ সকালেই ঘুম থেকে উঠে পড়েছে। তবে আজকে তো তাকে উঠতেই হবে। তারা রাতের ট্রেনে শিলং বেড়াতে যাচ্ছে, তাই সে আজ খুব খুশি, খুব খুব খুশি। বাব্বা এতদিন পরে এই পায়রার খাঁচা থেকে একবার বেরোনো তো যাবে। বাক্স প্যাটরা যা কিছু ছিল সব গোছানো হয়ে গেছে। সেই কবে থেকে যে এই ইচ্ছেটা সে পুষে রেখেছিল একমাত্র সেই জানে। তাই অঞ্জনকে একদিন বলেই ফেলল, কয়েকদিনের জন্য কোথাও একটু ঘুরে আসলে হয় না? অঞ্জন তো হ্যাঁ বলেই খালাস। যাওয়া তো নয়, ঝক্কিও অনেক। অঞ্জন অফিস থেকে ফিরবে, ফিরতে ফিরতে সেই সন্ধেবেলা। তারপর দুজনের সব কিছু গুছিয়ে নিয়ে তবে তো যাওয়া। ও মা, অঞ্জন তো এখনো বিছানা ছেড়েই ওঠেনি। ঘুম থেকে উঠলেই আজ ওকে তাড়াতাড়ি অফিসে পাঠিয়ে দেব। বিকেল হতেই বেরিয়ে পড়তে হবে তো। কে না জানে সন্ধেবেলায় হাওড়া স্টেশনে ঢোকার মুখে কি ভিড় হয়। ওই অফিস ফেরত লোকজনের ভিড় ঠেলে প্ল্যাটফর্ম পৌঁছতেই দম বেরিয়ে যায়। কতদিন ধরে সুমিত্রা বেড়াতে যাওয়া করছিল, অথচ অঞ্জনকে সে কথা বললেই শুধু অফিস আর অফিসের কাজ। আচ্ছা, সুমিত্রাকে জানে না কোম্পানির অমন উঁচু পোস্টে থাকা লোকেদের কেমন ব্যস্ত থাকতেই হয়। সে নিয়ে অবশ্য সুমিত্রার একটু গর্ব আছে বই কি। বিয়ের সময় মাসি তো শুনে অবাক। সে কি রে দিদি, জামাইকে নাকি মাসে মাসে বিদেশ যেতে হয়? সত্যি বাবা, সুমিটার কি ভাগ্য বলতো। সুমিত্রা আজ চোখে মায়ের দিকে তাকিয়ে দেখেছিল। মায়ের মুখে একরাশ খুশি যেন উপচে পড়ছে। সত্যি তো, সবার কি আর এমন হয়? কিন্তু তাহলে কি হবে? অঞ্জনের অফিস ট্যুরের ধাক্কায় তাদের হনিমুনে বেড়াতে যাওয়াটাই হয়নি। তাই নিয়ে সেদিনও সে অঞ্জনের কাছে ঠোঁট ফুলিয়ে নালিশ করতে গিয়েছিল। আর তখনই তো অঞ্জনটা না বড্ড দুষ্টু। ওর কাছে গেলেই যখন তখন এমন করে, সেই খুনসুটির দৃশ্যগুলোকে ভাবতেই সুমিত্রার গালে সিঁদুরে রং ছড়াতে শুরু করেছে। তার মানুষটা এমন দুষ্টু যে কলকাতার অফিসে সে বড় কর্তা হয়েছে, এই খবরটা সে বোম্বে থেকে ফেরার পথেই পেয়েছিল। এত ভালো একটা খবর, অথচ ফোন করে সুমিত্রাকে একবার জানায়নি পর্যন্ত। বাড়িতে এসে সে কি লম্ফ জম্ফ, চোখে মুখে কৈফুটি বলে, জানো সুমি, এবার আমি একখানা জম্পেশ পরিকল্পনা করেছি, পরে তোমাকে সব বলবো। তবে দেখে রেখো, মাত্র 6 মাসের মধ্যে আমাদের কোম্পানির ব্র্যান্ডটাকে কলকাতায় একেবারে ছেয়ে ফেলবো। তুমি শুধু দেখতে থাকো। অঞ্জন বলছে, আর সুমিত্রার গায়ে কাঁটা দিয়ে উঠছিল। এত কম বয়সেই এত বড় একটা অফিসের হর্তাকর্তা হবেই না, বা কেন? কম পরিশ্রম করে, দিন নেই রাত নেই। অফিসে গেলে অফিসের কাজ তো আছেই, বাড়িটাকেও যেন এখন অফিস করে ফেলেছে। বিয়ের পর থেকে সুমিত্রাকে নিয়ে অঞ্জন কটা সিনেমা দেখতে গেছে সে হাতের আঙুল গুনে এক্ষুনি বলে দিতে পারে। এবার সুমিত্রার কিছুতেই ছাড়ছে না। পুজোর পরে অঞ্জনকে নিয়ে একবার মামাবাড়ি যেতেই হবে। বুড়ি দিদা তার সাধের নতুন নাজ্জামাই দেখবে না, অথচ 3 বছরেও যাওয়া হলো না এখনো। তারপর এবার কিছু একটা ভাবতেই হবে। অঞ্জনকে বলতে গেলেই চোখ কপালে তুলে বলে, সে কি গো, এত তাড়াতাড়ি? আচ্ছা, এখনো কি ছোট্ট ছোট্ট পায়ে সারাক্ষণ নূপুরের শব্দ ছড়িয়ে এই বাড়িতে কেউ ছুটে বেড়াবে না? অঞ্জনকে এবার রাজি করাতেই হবে। দুজনের জায়গায় 3 জন, কি আর বেশি? অঞ্জনের তো আর বাহানার শেষ নেই। বলে কি না খরচ বাড়বে, কুছ পরোয়া নেই, কিন্তু দায়িত্ব যে বাড়বে অনেক বেশি। তা হোক, সেসব সুমিত্রা ঠিক সামলে নেবে। ছোট্ট দুখানি নরম তুলতুলে হাত যখন তার গলা জড়িয়ে ধরবে, নিজের অজান্তেই সুমিত্রা শাড়ির উপর দিয়ে পেটে হাত বোলাতে থাকে। চেয়ার টানার শব্দ শুনে সুমিত্রা বারান্দার দিকে তাকালো। ওই যে বাবু এতক্ষণে উঠেছেন, তাহলে কাল রাত্রে নিশ্চয় অনেক দেরি করে ঘুমোতে গিয়েছিল। ভোরবেলায় সুমিত্রা দেখে বাচ্চাদের মতো হাত পা ছড়িয়ে তিনি বিছানা জুড়ে শুয়ে আছেন। এবারও হাত মুখ ধুয়ে লাগোয়া বারান্দায় বসবে, কোনো দিন রেডিওতে গান শুনবে, চায়ের কাপ হাতে নিয়ে রেলিংয়ে ওপর পা তুলে মৌজো করে চা খাবে। সত্যি তো, সারা দিনে
ওই একটুখানি যা বিলাসিতার সময়। কাপে চা ঢালতে ঢালতে বেশ সুন্দর একটা সুবাস পাচ্ছিল সুমিত্রা। গতকালই ও কিনে নিয়ে এসেছে, নিশ্চয় বেশ দামি হবে। সত্যি তো, আজকাল সস্তা দামের চায়ে কোনো স্বাদ নেই। সুমিত্রা আজ নিজের জন্য একটু বানালো, যদিও চা খাওয়ার অভ্যাস তার একেবারেই নেই। রান্নাঘর থেকে ঘাড় ঘুরিয়ে ঘড়ির দিকে তাকালো। ও মা, 8:30 বেজে গেল। সত্যি বাবা, সকালবেলায় ঘড়ির কাঁটাগুলো যেন বন বন করে দৌড়াতে থাকে। হাতে চা নিয়ে সুমিত্রা বারান্দায় এসে দাঁড়ালো। হালকা শীতের নরম রোদে ছোট্ট বারান্দাটা একেবারে ঝলমল করে উঠেছে। আর অঞ্জন? তিনি খালি গায়ে দাঁড়িয়ে বেশ রোদ পোহাচ্ছে। এই যে তোমার চা। উঠতে দেরি হয়ে গেল না? অফিস যাবে কখন? অঞ্জন কিছু বলল না। সে সামনে আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, নিস্পন্দ। সুমিত্রা আলতো করে পিঠে হাত রাখল, বাহাত দিয়ে ঠেলল। এই শুনছ? অঞ্জন ঘুরে দাঁড়াতেই সুমিত্রা আপাদমস্তক থরথর করে কেঁপে উঠল। অঞ্জনের মুখ থমথমে লাল, চুল উস্কো খুস্কো, দু চোখের তলায় এক পোচ কালি পড়েছে। কোনো এক প্রচণ্ড যন্ত্রণায় তার মুখখানা ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। চোখে এক দিঘি জল উপচে পড়ার অপেক্ষায়, হাতে মোবাইল। আদিগন্ত মরুভূমি মাঝখানে দাঁড়িয়ে ধু ধু প্রান্তরের দিকে তাকিয়ে থাকার দৃষ্টিতে অঞ্জন কিছুক্ষণ তাকিয়ে রইল সুমিত্রার দিকে। তারপর মোবাইলটা বাড়িয়ে দিল তার হাতে। সুমিত্রা কিছুই বুঝতে পারছে না। দামি মোবাইলের ঝকঝকে নীলাভ পর্দায় কয়েক লাইনের ছোট্ট একটি বার্তা পড়া মাত্র সুমিত্রার মাথাটা হঠাৎ কেমন যেন শূন্যে ভেসে বেড়াতে থাকল। এক রাশ প্রশ্ন চোখে অঞ্জনের দিকে তাকাতেই সে বলল, আজ থেকে তাহলে আমাকে আর অফিস যেতে হচ্ছে না, কি বলো? অঞ্জনের কথাগুলো শেষ হবার আগেই পায়ের নিচে পৃথিবীটা প্রচণ্ড জোরে দুলে উঠল। সুমিত্রা দেখল তার হাত থেকে চায়ের কাপটা পড়ে গিয়ে টুকরো টুকরো হয়ে ঘরময় ছড়িয়ে পড়ছে।